ছাত্রছাত্রীরা লাস্ট এপিসোডে আমরা গিবস মুক্ত শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। গিবস মুক্ত শক্তি নিশ্চয়ই বুঝতে পারছো যে গিবস মুক্ত শক্তি হচ্ছে কোনো একটা সিস্টেমের স্বতঃস্ফূর্ততার পরিচায়ক, এবং গিবস মুক্ত শক্তির মান যদি নেগেটিভ হয়, অর্থাৎ গিবস মুক্ত শক্তি যেটাকে আমি বলেছিলাম ডেল্টা জি, এই ডেল্টা জির মান যদি নেগেটিভ হয় তাহলে প্রক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে, স্বতঃস্ফূর্ত হবে। গিবস মুক্ত শক্তির মান যদি নেগেটিভ হয় তাহলে সেই বিক্রিয়াটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হবে। আর গিবস মুক্ত শক্তির মান যদি পজিটিভ হয় তাহলে সেই বিক্রিয়াটা নন স্পন্টেনিয়াস হবে, নন স্পন্টেনিয়াস হবে, নন স্পন্টেনিয়াস হবে, অর্থাৎ অস্বতঃস্ফূর্ত হবে, বিক্রিয়াটা ঘটার কোনো চান্সই নেই। আর গিবস মুক্ত শক্তির মানটা যদি জিরো হয় তাহলে বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে বা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। এই জিনিসটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো গিবস মুক্ত শক্তিটা কিভাবে পরিমাপ করা হয়? গিবস মুক্ত শক্তির পরিবর্তনটা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এইভাবে প্রকাশ করা হয়, এবং এইভাবেই কিন্তু আমরা একদম খাতায় কলমে আমরা কিন্তু কষে দিতে পারবো যে কোনো একটা প্রক্রিয়া বা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না হবে না, বিক্রিয়াটা ঘটার কোনো চান্স আছে কি নেই, সবটাই আমরা কিন্তু খাতায় কলমে করে দিতে পারবো। সেই সংক্রান্ত আমরা দু তিনটে প্রথমে অঙ্ক করি। দেখো, বলছে যে একটা বিক্রিয়া দিয়েছে, সেই বিক্রিয়াটা বলেছে যে Br2 প্লাস Cl2 থেকে 2BrCl, এবং এই বিক্রিয়াটাতে দেয়া আছে যে ডেল্টা এইচ, এই ডাটাটা দেয়া আছে, ডেল্টা এইচ এর মান দেয়া আছে, 29.3 কিলোজুল, 29.3 কিলোজুল পার মোল এই ডাটাটা দেয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখা আছে ডেল্টা এস এর মান, সেই মানটা কত দেয়া আছে? সেই মানটা দেয়া আছে 104.1 কিলোজুল পার মোল, এটা দেয়া আছে। তোমাকে বলেছে যে বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত, এই বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত হবে, স্পন্টেনিয়াসলি ঘটবে, এই বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস হবে বিক্রিয়াটা, এই প্রশ্নটা চেয়েছে। এবং দেখো, এই প্রশ্নটা একদম আমরা খাতায় কলমে বলে দিতে পারবো। ডেল্টা জি এর মানটা আমরা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস মান করে দেখবো, বার করে দেখবো, এবং বার করে দেখার পরে যদি ডেল্টা জির মানটা যদি নেগেটিভ এসে যায় তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয় বলেই ধরতে হবে। তাহলে দেখা যাক ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। হ্যাঁ, এখানে একটা ডেটা সাপ্লাইড আছে যে এটা হচ্ছে 298 কেলভিন টেম্পারেচার, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 298 কেলভিন টেম্পারেচারে। তাহলে দেখা যায় এখানে ডেল্টা এইচ এর মান কত? ডেল্টা এইচ এর মান বলে দিয়েছে 29.3 কিলোজুল পার মোল, মাইনাস টি এর মান কত? 298 কেলভিন, 298 লিখছি। ডেল্টা এস এর মান কত? ডেল্টা এস এর মান হচ্ছে 104.1 কিলোজুল পার মোল। এবং এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে একদম পরিষ্কার যে এক্ষেত্রে আমরা যেটা পাবো 29.3 কিলোজুল পার মোল। আচ্ছা 104.1 এটা জুল পার কেলভিন, এটা হচ্ছে দেখো এখানে কিলোজুল পার মোল না, এই যে ডেল্টা এটা দেওয়া আছে জুল পার কেলভিন পার মোল, এটা এন্ট্রপির একক, জুল পার কেলভিন পার মোল, এটা এন্ট্রপির একক। এবং দেখো এক্ষেত্রে একটা জিনিস করতে হবে, যেটা যদি কিলোজুলে দেওয়া আছে, তোমাকে এই ডেল্টা এসটাকে এটাকেও তোমাকে কিলোজুলে নিয়ে যেতে হবে, এবং কিলোজুলে তুমি যদি এটা যদি নিয়ে যাও কিলোজুলে, তাহলে যে মানটা দাঁড়াবে, দেখো এই মানটা যেটা দাঁড়াচ্ছে সেই মানটা কত হচ্ছে? সেই মানটা হচ্ছে এখানে যে মানটা দাঁড়াচ্ছে ডেল্টা জি 29.3, 298 আর একটা 104.1। আচ্ছা, এই মানটা তো কিলোজুল পার মোলই আছে 104.1, এটা কিলোজুল পার মোলই হবে, কিলোজুল পার মোল 104.1 কিলোজুল পার কেজি পার কেলভিন, এরকমই দেওয়া আছে 104. আচ্ছা এইখানে দেখো, এইখানে যে ইউনিটটা যেটা আছে সেই ইউনিটটাকে এখানে কিন্তু চেঞ্জ করতে হবে। 29.3 কিলোজুল মানে কত জুল, সেই জুলটাকে চেঞ্জ করে 29.3 ইন্টু 10⁻3, এটা হচ্ছে জুলে পরিণত হয়ে গেল। কারণ এইখানে যে ডেল্টা এস এর মানটা আছে,
এই ডেল্টা এস এর মানটা তো তোমার জুলে আছে, আর এখানে যে কিলো জুলে আছে, তাহলে কিলো জুলে ট্রান্সফার করতে হবে। এই স্টেপটা মুছে দিতে পারো, এই মাঝের স্টেপটা মুছে দিতে পারো, কোনো অসুবিধা নেই, মাঝের স্টেপটা মুছে দিতে পারো, আমি ইউনিটটা একটু খেয়াল করিনি। তো এই যে হলো এইটা মাইনাস টি মানে কত, টি মানে দেখো 298 কেলভিন, টি মানে 298 কেলভিন, আর এস এর মানে কত, এস মানে হচ্ছে 104.1। এবং এইটা যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে তোমার যে মানটা আছে সেই মানটা আসছে মাইনাস 1721.8 জুল পার মোল, এই মানটা আসছে। তাহলে দেখো আমি বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা জানার চেষ্টা করছিলাম, এবং ডেল্টা জির মানটা এখানে নেগেটিভ এসছে। এই মানটা আমার ততটা ভ্যালু নয়, মানে ভ্যালিড হবে না। এই মানটা যেরকমই আসুক না কেন, যদি ডেল্টা জির এই মানটার আগে যে নেগেটিভ সাইনটা থাকবে, সেই নেগেটিভ সাইনটাই বলে দেবে যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না স্বতঃস্ফূর্ত নয়। এই ডেল্টা জির মানটা এখানে যদি নেগেটিভ সাইনটা আছে, সুতরাং বিক্রিয়াটা অবশ্যই স্বতঃস্ফূর্ত হবে, সুতরাং এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। একটু দেখে নেবে যে ডেল্টা এইচ আর ডেল্টা এস এর মানটা, যেটা দেখতে হবে যে এখানে কিলোজুল আর জুল থাকলে সেই ইউনিটটাকে কিন্তু কনভার্সন ঠিকঠাক করে নিতে হবে, তাহলেই তুমি অঙ্কটা করতে পারবে। সুতরাং এরকম কিছু অঙ্ক আছে যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। দেখো এই এরকম হয়েছে, তো এই একটা অঙ্ক করলাম। এরপরে একটা অঙ্ক করি, যেটা বলছে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, বলছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটা বলে দিয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটা বলে দিয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 1 atm প্রেসার, একটা 1 atm প্রেসারে একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে, জলের বাষ্পীভবন হচ্ছে, 50 ডিগ্রি সেলসিয়াস জলের বাষ্পীভবন। এই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না হবে না? জলের বাষ্পীভবন কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে? জলের বাষ্পীভবন, আচ্ছা এখানে বলে দিয়েছে জলের বাষ্পীভবন স্বতঃস্ফূর্ত হবে কি জলের বাষ্পীভবন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? দেখা যাক, এখানে ডেল্টা এইচ এর মান বলে দিয়েছে, 40.67 কিলোজুল পার মোল, 40.67 কিলোজুল পার মোল। আর ডেল্টা এস এর মান বলে দিয়েছে 108.79 কিলোজুল পার মোল, জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল, এটা বলে দিয়েছে জুল পার কেলভিন পার মোল, এটা বলে দিয়েছে। চলো দেখা যাক। দেখো জলের বাষ্পীভবন স্বতঃস্ফূর্ত হবে কি 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? ইজ ইট পসিবল 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের বাষ্পীভবন স্বতঃস্ফূর্ত হবে? না, জলের বাষ্পীভবন 50 ডিগ্রি সেলসিয়াস হয় না, জলের বাষ্পীভবন 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হয় না, জলের বাষ্পীভবন ঘটে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে না, একদম ক্লিয়ার কাট আইডিয়া এখানে কিন্তু নিতে হবে। কিন্তু আমরা খাতায় কলমে কষে দেখাবো যে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। অর্থাৎ ডেল্টা জির মানটাকে যদি আমি পজিটিভ দেখাতে পারি, ডেল্টা জির মানটা যদি ক্যালকুলেশন করে পজিটিভ আসে, তাহলে বিক্রিয়াটা অবশ্যই স্বতঃস্ফূর্ত হবে না এবং অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। দেখেই বোঝা যাচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি যখন ব্যবহার করছো তখন বিক্রিয়াটা কিন্তু অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াই হবে। তাহলে দেখা যায় এখানে ডেল্টা জির মান কি দেয়, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ডেল্টা এইচ এর মান কত 40.67, টি এর মান কত 50 ডিগ্রি, মানে তুমি এখানে করবে 323 কেলভিন ইন্টু 108.79 এখানেও সেই আরেকবার, এখানে হচ্ছে কিলোজুল আছে, এখানে জুল আছে, সুতরাং কিলোজুলকে যদি জুলে পরিণত করতে 10⁻³ দিয়ে গুণ করে দিতে হবে। এবং এখানে এবার তুমি ক্যালকুলেশন করবে ডেল্টা জির যে মানটা আসছে, সেই মানটা আসছে 5530.83 জুল পার মোল, 5530.83 জুল পার মোল। এবং এটার এই মানটা অবশ্যই পজিটিভ। তো পজিটিভ মান, ডেল্টা জির মান যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা কোনো মতেই স্বতঃস্ফূর্ত হবে না। সুতরাং ইটস এ নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। একদম ক্লিয়ার কাট আইডিয়া আমি আগেই বলেছিলাম, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো জিনিসই কিন্তু স্বতঃস্ফূর্ত, জলের বাষ্পীভবন কোনো মতেই স্বতঃস্ফূর্ত হবে না। ঠিক আছে? সুতরাং এইরকম টাইপের অঙ্ক যদি যেরকম টাইপের অঙ্ক তোমাকে যে কোনো জায়গাতেই দেখ না কেন, তুমি কিন্তু এটা কমপ্লিট করতে পারবে বলে আশা করছি। ভালো করে করবে এটা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে আমি প্রক্রিয়াটা করব, সেই প্রক্রিয়াটা কি, সেই জিনিসটা করব, সেই টপিকটা আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে
এরপরে যেটা আলোচনা করব, যে উষ্ণতায় কোনো প্রক্রিয়া সাম্যাবস্থায় প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আমরা যেটা আলোচনা করব যে সেই উষ্ণতাটা খুঁজবো যে কোন উষ্ণতায় কোনো প্রক্রিয়া সাম্যাবস্থা আসে, যে উষ্ণতায় কোনো প্রক্রিয়ায় সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম আসে। সাম্যাবস্থা চ্যাপ্টার আমি নেক্সট চ্যাপ্টার সাম্যাবস্থা পড়াবো, সেখানে ক্লিয়ার হবে। জেনে রাখো সম্যাবস্থা মানে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বা সম্মুখ প্রসেসটা বিপরীত বিক্রিয়ার প্রসেসটা কিন্তু সেম হয়ে যাবে, সেটা হচ্ছে সাম্যাবস্থা। যে উষ্ণতায় কোনো প্রক্রিয়ায় সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হয়, যে দেখা যাক টেম্পারেচারটা কিরকম প্রতিষ্ঠিত হয়। তো সাম্যাবস্থায় ডেল্টা জির মান কত? সাম্যাবস্থায় ডেল্টা জির মান হচ্ছে 0। সুতরাং এইখানে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এখানে যদি তোমার এইটা দেয়া থাকে সাম্যাবস্থায়, মানে ডেল্টা জির মান হচ্ছে 0। সাম্যাবস্থায় ডেল্টা জির মান যদি 0 হয় তাহলে 0 ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এইটা হচ্ছে মানটা। তাহলে দেখো এই ডেল্টা জির মানটা যখন এখানে এইরকম আসছে তাহলে এইটার মানটা হচ্ছে 0। তাহলে টি এর মানটা, তাহলে এখান থেকে আমি টি এর মানটা কি পাচ্ছি? টি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই ডেল্টা এস। দেখো এখানে টি এর মানটা ডেল্টা এইচ বাই ডেল্টা এস। সুতরাং আমার যদি কোনো বিক্রিয়াতে ডেল্টা এইচ এর মান জানা থাকে এবং ডেল্টা এস এর মান জানা থাকে, এবং ডেল্টা এইচ এবং ডেল্টা এস কে যদি ভাগ করে দেওয়া যায়, মান জানা থাকলে অবশ্যই ভাগ করে দেওয়া থাকবে, এবং সেইখানে যে টেম্পারেচারটা আমি পাবো সেই টেম্পারেচারে কোনো একটা প্রসেস কিন্তু সাম্যাবস্থায় আসবে, অর্থাৎ প্রক্রিয়াটা কিন্তু সাম্যাবস্থায় আসবে এবং সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়ার যে হারটা সেই হারটা কিন্তু সমান হবে। তাহলে সাম্যাবস্থার এখানে টেম্পারেচারটা কি? সাম্যাবস্থার টেম্পারেচার টি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ, এটা ডেল্টা এইচ বাই ডেল্টা এস। এটা হচ্ছে সাম্যাবস্থার টেম্পারেচার, সাম্যাবস্থার উষ্ণতা। সাম্যাবস্থার উষ্ণতা আমি খুঁজছিলাম এবং সাম্যাবস্থার উষ্ণতা আমি পেয়ে গেলাম। টি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই ডেল্টা এস। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ছোট অঙ্ক আছে, সেই অঙ্কটা করি তাহলে আরো পরিষ্কার হবে জায়গাটায়। যে দেখো এই সিস্টেমের সাম্যাবস্থার উষ্ণতা, কোন একটা সিস্টেম সাম্যাবস্থার উষ্ণতা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো, অবশ্যই ডেল্টা এইচ এবং ডেল্টা এস এর মান দেওয়া থাকলে। এবার বলেছি দেখো জলের বাষ্পীভবন H2O, জলের বাষ্পীভবনের রিপ্রেজেন্টেশনটা কি হবে? H2O লিকুইড থেকে H2O গ্যাস, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। H2O লিকুইড থেকে H2O গ্যাস, এবং এক্ষেত্রে বলেছে সিস্টেমের এনথালপির পরিবর্তনটা ডেল্টা এইচ, এই মানটা দেয়া আছে 40 প্লাস 40.7 এবং এটাই তো স্বাভাবিক। এখানে এটা তাপগ্রাহী বিক্রিয়া, কারণ লিকুইড থেকে গ্যাসে যেতে গেলে তাপকে গ্রহণ করতে হবে। তাপগ্রাহী বিক্রিয়া হলে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ, এবং সেই মানটা কত? প্লাস 40.7 কিলোজুল পার মোল, ডেল্টা এইচ এর মান। এবার বলেছে দেখো ডেল্টা এস এর মান, এই ডেল্টা এস এর মান দেওয়া আছে 109.1 জুল পার কেলভিন পার মোল। এটাই কিন্তু আমাদের এন্ট্রপির একক। এবং তুমি দেখো এখানে বলেছে যে এইটা কোন উষ্ণতায় এই জল আর জলীয় বাষ্পের মধ্যে সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হয়, মানে এইখানে টেম্পারেচার খুঁজছে যে কোন উষ্ণতায় সাম্যাবস্থা প্রতিষ্ঠা হবে এই বিক্রিয়াটায়, সাম্যাবস্থা আসবে এই প্রক্রিয়াটা কোন উষ্ণতায় সাম্যাবস্থা আসবে বার করো। একদম বিক্রিয়াটা একদম বসিয়ে দাও। টি ইজ ইকুয়াল টু সাম্যাবস্থার উষ্ণতা আমি বলে দিয়েছি ডেল্টা এইচ বাই ডেল্টা এস। ডেল্টা এইচ এর মান কত? 40.7, এখানে কিলোজুল আছে, জুলে পরিণত করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করে দাও। আর ডেল্টা এস এর মান কত? 109.1। এটা দিয়ে ভাগ করো, এবং ভাগ করলে যে মানটা আসবে সেই মানটা আসছে 373 কেলভিন। দেখো 373 কেলভিন অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লিকুইড এবং গ্যাসের মধ্যে কিন্তু একটা সাম্যাবস্থা থাকবে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিকুইড যেমন গ্যাসে পরিণত হতে পারবে, তেমনি গ্যাস আবার কিন্তু লিকুইডেও পরিণত হতে পারবে, অর্থাৎ সাম্যাবস্থা বিরাজ করবে। দ্যাট ইজ কল্ড সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। এটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং বিপরীত বিক্রিয়ার গতিবেগ কিন্তু
একই হবে। সুতরাং এই যে টেম্পারেচারটা খুঁজে বার করলাম, সুতরাং আমি ডেল্টা দেখেছো আমাদের গিবস মুক্ত শক্তির ব্যবহারটা কোথায়, গিবস মুক্ত শক্তির দ্বারা আমি কত কিছু জিনিস পাচ্ছি, একটা সাম্যাবস্থার উষ্ণতা পর্যন্ত আমি খুঁজে দিতে পারছি। হ্যাটস অফ টু মিস্টার গিবস। গিবসকে সত্যিই ধন্যবাদ জানানো উচিত। গিবসের জন্যই কিন্তু আজকে আমাদের যে কোনো প্রসেস, যে কোনো জিনিসটা কিন্তু অনেক জানাটা সোজা হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা করব যে উষ্ণতা কোনো প্রকার সাম্যাবস্থা প্রতিষ্ঠিত, এটা করে ফেললাম। আচ্ছা, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে উষ্ণতায় রাসায়নিক ও ভৌত পরিবর্তন স্বতঃস্ফূর্ত হয়, যে উষ্ণতায় আমরা পরের টপিক করব, যে উষ্ণতায় রাসায়নিক ও ভৌত পরিবর্তন স্বতঃস্ফূর্ত হয়, রাসায়নিক ও ভৌত, আমি লিখছি রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন, আমি পুরোটা লিখলাম না, ভৌত পরিবর্তন, রাসায়নিক ও ভৌত পরিবর্তন স্বতঃস্ফূর্ত হয়, পরিবর্তন স্বতঃস্ফূর্ত হয়। দেখো কি সুন্দরভাবে আমরা আলোচনা করতে পারবো, স্বতঃস্ফূর্ত হয়। যে উষ্ণতায় রাসায়নিক ও ভৌত পরিবর্তন স্বতঃস্ফূর্ত হয়, এইটা আমি সেই উষ্ণতাটাকে খুঁজবো, যে কোন উষ্ণতা, একটা প্রসেসের কোন উষ্ণতায় রাসায়নিক আর ভৌত পরিবর্তনটা স্বতঃস্ফূর্ত হতে পারে। দেখো এটা কিভাবে খুঁজি, এখানে দেখো, এইখানে আমরা দুটো কন্ডিশনে খুঁজবো। কন্ডিশন ওয়ান আমরা দুটো শর্ত নিয়ে আলোচনা করব। এক নম্বর কন্ডিশনে ডেল্টা এইচ গ্রেটার দেন 0 এবং ডেল্টা এস গ্রেটার দেন 0। ডেল্টা এইচ গ্রেটার দেন 0 এবং ডেল্টা এস গ্রেটার দেন 0 যখন হবে, তখন আমি কন্ডিশনটা খুঁজবো যে কোন টেম্পারেচারে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। দেখা যাক আমাদের এখানে কি মানটা আছে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই মানটা আছে। খুব ভালো করে এটা কপি করবে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এবার ডেল্টা এইচ এর মান হচ্ছে পজিটিভ, দেখো গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ, তাহলে ডেল্টা এইচটার মান আমি পজিটিভ, ডেল্টা এইচ এর মানটা আমি পজিটিভই রাখছি, ডেল্টা এইচ এর মানটা। আর ডেল্টা এস এর মানটাও পজিটিভ। ডেল্টা এস এর মান যদি পজিটিভ থাকে, সুতরাং ডেল্টা এস এর যে কোনো মানই হোক সেটা কিন্তু এই মাইনাস, আর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে কিন্তু এই মাইনাস সাইনটাই বজায় থাকবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাসই হয়। অর্থাৎ এখানে এইটা এই যে সূত্রটা, এই সূত্রটাই কিন্তু বজায় থাকবে। যদি ডেল্টা এইচ গ্রেটার দেন 0 হয় এবং ডেল্টা এস গ্রেটার দেন 0 হয়, তাহলে দেখো ডেল্টা এইচ গ্রেটার দেন 0 মানে এখানেও ডেল্টা এইচটা বজায় থাকলো, আর এখানে এই যে সাইনটা আছে, এই সাইনটা তো মাইনাসে বজায় থাকবে, কারণ ডেল্টা এস এর মানটা তো 0, ডেল্টা এস এর মানটা সরি 0 বলছি, 0 থেকে বেশি পজিটিভ যদি হয় তাহলে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ মিলিয়ে মানটা, টোটাল মানটি নেগেটিভই থাকবে এবং এই মানটা দ্বারাই নির্ধারিত হবে। এবং দেখো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কখন হবে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় ডেল্টা জি এর মান লেস দেন 0, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ডেল্টা জি এর মান লেস দেন 0। তাহলে আমরা যদি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া খুঁজতে চাই, তাহলে ডেল্টা জি সমান যদি আমি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লিখি, তাহলে এইটাকেও লেস দেন 0 হতে হবে। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয় ডেল্টা জি লেস দেন 0, তাহলে ডেল্টা জি সমান যদি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে এইটাকেও লেস দেন 0 হতে হবে। যদি লেস দেন 0 হতে হয়, তাহলে ডেল্টা এইচ আর এইটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে, টি ডেল্টা এস আসছে। এবং এক্ষেত্রে টি টেম্পারেচার যদি আমি খুঁজি, তাহলে টেম্পারেচারের মান কি আসবে, ডেল্টা এইচ বাই ডেল্টা এস, আর টি হচ্ছে এইটা। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি টিটাকে সামনে লিখি, তাহলে একটা শর্ত তৈরি হবে। দেখো এই একই জিনিসটা একটু ঘুরিয়ে দিচ্ছি, টিটাকে সামনে রেখে আমি লিখছি এদিকে ডেল্টা এইচ বাই ডেল্টা এস, সুতরাং এই ডেল্টা এইচ বাই ডেল্টা এস এর যে অনুপাতটা, অর্থাৎ এনথালপির পরিবর্তন এবং এনট্রপির পরিবর্তন, এই অনুপাতটা থেকে যদি টেম্পারেচারটা যদি বেশি হয়, একটা টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে সেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, কারণ আমি স্বতঃস্ফূর্ততা দিয়ে শর্ত দিয়েই কিন্তু এই শর্তটাকে এনেছি। সুতরাং আমি তো টেম্পারেচারটা দেখছি, টেম্পারেচারের মানটা কি হলে একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। তাহলে কন্ডিশন ওয়ানে ডেল্টা এইচ এর মান যদি পজিটিভ হয়, ডেল্টা এস এর মান যদি পজিটিভ হয়, তাহলে টি এর মানটা ডেল্টা এইচ বাই ডেল্টা এস এর সঙ্গে, ডেল্টা এইচ বা ডেল্টা এস এর থেকে যদি বেশি হয়, তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। এই প্রক্রিয়াটা হবে স্পন্টেনিয়াস, বা স্বতঃস্ফূর্ত। নিশ্চয়ই বুঝতে পারলে আমি কি বলতে চেষ্টা করছি। যদি ডেল্টা এইচ এর মান যদি, প্রথমে একটা অঙ্ক আমি করাবো, অঙ্কতে ক্লিয়ার হয়ে যাবে। ডেল্টা এইচ এর মান যদি পজিটিভ হয়, ডেল্টা এস এর মান যদি পজিটিভ হয়, তাহলে টেম্পারেচার ডেল্টা এইচ বাই ডেল্টা এস এর থেকে পজিটিভ বা বেশি হতে হবে, এইভাবেই মনে রাখো।
এইবার স্পন্টেনিয়াস প্রক্রিয়াটা এরকম ভাবে সম্পন্ন হবে। একটা অঙ্ক করো তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। যে দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা করি, যে তাহলে এইখানে একটা অঙ্ক করি। দেখো বলেছে যে এই একটা বিক্রিয়া দিয়েছে, সেই বিক্রিয়াটা হয়েছে এ থেকে বি প্লাস সি, এই বিক্রিয়াটা দিয়েছে। এই বিক্রিয়াতে ডেল্টা এইচ এর মান দিয়েছে প্লাস 25 কিলোজুল, প্লাস 25 কিলোজুল, আর ডেল্টা এস এর মান দিয়েছে, ডেল্টা এস এর মান দিয়েছে প্লাস 62.5, প্লাস 62.5 জুল, জুল পার কেলভিন, পার জুল পার কেলভিন, জুল পার কেলভিন, এটা দিয়েছে ডেল্টা এস এর মান, জুল পার কেলভিন ডেল্টা এস এর মান দিয়েছে। বলছে যে স্থির চাপে কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। স্থির চাপে, তোমাকে অঙ্কটা আমি লিখছি, দেখো স্থির চাপে কোন উষ্ণতায়, স্থির চাপে কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। স্থির চাপে কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, এটা তোমাকে চেয়েছে। তো দেখো আমার কন্ডিশনটা খেয়াল করো, কন্ডিশন হচ্ছে ডেল্টা এইচ প্লাস 25 কিলোজুল, অর্থাৎ ডেল্টা এইচ গ্রেটার দেন 0, ডেল্টা এস প্লাস 62.5 জুল পার কেলভিন, অর্থাৎ ডেল্টা এস গ্রেটার দেন 0। সুতরাং ডেল্টা এইচ গ্রেটার দেন 0 যদি হয়, ডেল্টা এস গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে কোন উষ্ণতায় যদি আমি স্বতঃস্ফূর্তভাবে চাই, তাহলে টেম্পারেচারটা এই দুটোর যে অনুপাতটা ডেল্টা এইচ বা ডেল্টা এস এর, এই অনুপাতের মানের থেকে বেশি হতে হবে। অর্থাৎ এর থেকে যদি 1 কেলভিনও বেশি হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে এই অনুপাতটার থেকে। তাহলে সেই টেম্পারেচারটা কত, সেই টেম্পারেচারটা বার করি, ডেল্টা এইচ এর মান বসাই, ডেল্টা এইচ এর মান হচ্ছে 25 কিলোজুল ইন্টু 25, তাহলে 10⁻³ আর মানে জুলে যদি নিয়ে আসি, আর নিচে যেহেতু জুলে আছে 62.5, এবং এখানে তুমি টেম্পারেচার যেটা পাবে সেটা হচ্ছে 400 কেলভিন, এবং এখানে যে টেম্পারেচারটা পাচ্ছ সেই 400 কেলভিন। সুতরাং এই বিক্রিয়াটা 400 কেলভিন টেম্পারেচারের উপরে, 400 কেলভিন টেম্পারেচারের উপরে বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। খুব সোজা, বিক্রিয়া 400 কেলভিন টেম্পারেচারের উপরে এই বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা করবে। আর যদি কন্ডিশন, তাহলে এইটা করলাম। আর যদি কন্ডিশন 2 হয়, দেখো কন্ডিশন 2 হয় মানে কন্ডিশন 2 এ ঠিক এরকম যদি ঘটনা ঘটে, কন্ডিশন 2, দেখো কন্ডিশন 2 এ, কন্ডিশন 2 মানে দেখো ডেল্টা এইচ লেস দেন 0, ডেল্টা এস লেস দেন 0, এটা যদি হয় তাহলে ঠিক বিপরীত ঘটনাটা ঘটিয়ে দাও। মানে এইদিকে টিটা, তাহলে এইদিকে টিটাকে ছোট করে দাও, অর্থাৎ টি লেস দেন ডেল্টা এইচ বাই ডেল্টা এস, টি লেস দেন ডেল্টা এইচ বাই ডেল্টা এস। এটা এই যদি এই কন্ডিশনে হয় কোন একটা বিক্রিয়া যে ডেল্টা এইচ লেস দেন 0, ডেল্টা এস লেস দেন 0, তাহলে টেম্পারেচারটা কি লাগবে, টেম্পারেচারটা হবে, টেম্পারেচারটা এই যে টেম্পারেচারটা আমি পাচ্ছি যে ডেল্টা এইচ বা ডেল্টা এস এর থেকে এই যে অনুপাতটা তার থেকে কম যে টেম্পারেচার, সেই অনুপাতের থেকে যদি কম টেম্পারেচার যদি বিক্রিয়াটা সংঘটিত হয় তাহলে কিন্তু বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে। তাহলে এখান থেকে যদি কম বিক্রিয়া সম্ভব হয় তাহলে বিক্রিয়াটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা অঙ্ক করো, যে দেখা যাক, খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে যে H2O লিকুইড, H2O গ্যাস থেকে H2O লিকুইড এটা পরিণত করতে হবে, H2O লিকুইড। এবং এখানে বলে দিয়েছে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু -40.4 কিলোজুল পার মোল, -40.4 কিলোজুল পার মোল। আর ডেল্টা এস এই মানটা বলেছে -108.3 জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল এটা বলেছে। এবার বলেছে যে স্থির চাপে কোন উষ্ণতায় প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। এবার বলেছে যে কোন উষ্ণতায় প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, কোন উষ্ণতায় প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, কোন উষ্ণতায় প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। দেখো এই কন্ডিশনে বলেছে কোন উষ্ণতায় প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। তো দেখো এখানে ডেল্টা এইচ এর মানটা হচ্ছে নেগেটিভই তো হওয়ার কথা, কারণ গ্যাস থেকে যখন লিকুইডে পরিণত হচ্ছে তখন কিন্তু তাপ উৎপন্ন হয়, তাপ যদি উৎপন্ন হয় তাপমোচী বিক্রিয়া ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হয়। এবং ডেল্টা এসটাও নেগেটিভ, ডেল্টা এসটারও মানটাও নেগেটিভ।
কারণ এখানে গ্যাস থেকে যখন লিকুইড ফর্মে আসছে তখন কিন্তু সিস্টেমের বিশৃঙ্খলতাটা কিন্তু হ্রাস পাচ্ছে, সিস্টেমের বিশৃঙ্খলতা যেহেতু হ্রাস পাচ্ছে সেহেতু ডেল্টা এস এর মানটা নেগেটিভ হচ্ছে। এবার বলছে কোন উষ্ণতার প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। দুটোই কিন্তু একদম স্বতঃস্ফূর্ত হওয়ার কথা নয়। দুটোই যে মানটা, যে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ, হ্যাঁ এইটা স্বতঃস্ফূর্ত হয়, ঠিক, এটা তাপমোচী বিক্রিয়া, এটা স্বতঃস্ফূর্ত হয়। কিন্তু ডেল্টা এস এর মানটা কিন্তু নেগেটিভ, মানে কি ডেল্টা এস এর মানটা স্বতঃস্ফূর্ততাটা কমছে, বিশৃঙ্খলতাটা কমছে, তাহলে সেইখানে এইটা কিন্তু ডেল্টা এস এর মানটা দিয়ে কিন্তু স্বতঃস্ফূর্ততা বিচার করা যাবে না। সেখানে বলছে কোন উষ্ণতায় প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। তাহলে দেখো কন্ডিশনটা দেখো যে ডেল্টা এইচ এর মানটা 0 থেকে কম, দেখো এখানে কন্ডিশনটা মিলছে, ডেল্টা এইচ এর মানটা 0 থেকে কম, ডেল্টা এস এর মানটা 0 থেকে কম, ডেল্টা এস এর মানটা 0 থেকে কম। তাহলে এখানে টেম্পারেচারটা যদি খোঁজা হয়, টেম্পারেচারটা ডেল্টা এইচ আর ডেল্টা এস এর অনুপাতটা বার করো। তাহলে ডেল্টা এইচ এর মান কত? ডেল্টা এইচ এর মান হচ্ছে -40.4 কিলোজুল পার মোল, মানে আমি 10⁻³ জুলে করে দিচ্ছি, আর এদিকে কত -108.3। তাহলে এইটা ক্যালকুলেশন করো, এবং এটা ক্যালকুলেশন করে এইটা যেটা পাবে এটা হচ্ছে 373 কেলভিন। 373 কেলভিন, অর্থাৎ টেম্পারেচারটা 373 কেলভিনের নিচে রাখতে হবে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি নিচে রাখি তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। অর্থাৎ গ্যাস থেকে লিকুইড, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই কিন্তু গ্যাস থেকে লিকুইডে পরিণত হয়, যেটাকে আমরা কিন্তু কনডেনসেশন বা ঘনীভবন বলে জানি। দেখো এখানে অঙ্কের মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিলাম। দেখো মানে তোমাকে এই ব্যাপারগুলোতে, এই কেমিস্ট্রির এই ব্যাপারগুলোতে তোমাকে মজা পেতে হবে। তুমি যদি মজা পাও তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পারবে এবং এগিয়ে যেতে পারবে। আর যদি তোমার কাছে বোরিং লাগে তাহলে এই জায়গাগুলো খুবই কঠিন, মানে খুব কঠিন লাগবে, এবং তোমাকে এখান থেকে বার করার চান্সটাও তোমার কিন্তু খুব কম। এই জায়গাগুলোকে এনজয় করতে হবে, এই জায়গাগুলোকে মজার মধ্যে নিতে হবে। সত্যিই তো দেখো ন্যাচারাল প্রসেস, এটাই তো কেমিস্ট্রির মজা। ন্যাচারাল প্রসেস, গ্যাস থেকে লিকুইডে পরিণত হচ্ছে। এখানে টেম্পারেচারটা অবশ্যই কিন্তু, যদি জলের ক্ষেত্রে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, এবং এখানে মিলেও গেল 373 কেলভিন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখলে প্রক্রিয়াটি স্পন্টেনিয়াস হবে। দেখো কত সুন্দরভাবে আমরা কিন্তু এখানে বলে দিতে পারলাম। ঠিক আছে, সুতরাং এই যে আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু করবে তাহলেই হবে। এবার সামান্য কিছু আলোচনা আর আছে, সেই আলোচনাটা করে দিয়েই আমাদের এই চ্যাপ্টারও শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এরপরে যেটা করবো সেটা হচ্ছে পদার্থের প্রমাণ সংগঠন মুক্ত শক্তি এবং রাসায়নিক বিক্রিয়া প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। পদার্থের প্রমাণ সংগঠন মুক্ত শক্তি, পদার্থের প্রমাণ সংগঠন মুক্ত শক্তি। দেখো প্রত্যেকটা সংগঠন মুক্ত শক্তি, যেটা আমি বলছি একটু পরেই, প্রমাণ সংগঠন মুক্ত শক্তি এবং রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। প্রমাণ সংগঠন মুক্ত শক্তি নিয়ে আলোচনা করি, যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের যদি প্রমাণ অবস্থায় যদি ঘটানো হয় তাহলে তাকে আমরা বলব প্রমাণ সংগঠন মুক্ত শক্তি। এবং প্রমাণ অবস্থা মানে কি? প্রমাণ অবস্থায় মানে মোটামুটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বিশুদ্ধ আর 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে প্রমাণ সংগঠন মুক্ত শক্তি মানে কি? মানে এখানে কোন একটা ধরো যৌগিক পদার্থ, সেই যৌগিক পদার্থটাকে তার কোনো মৌলিক, তার যে পদার্থটা ওই যে যৌগিক পদার্থটা যেসব মৌলিক পদার্থ দিয়ে তৈরি, তা থেকে তৈরি করতে হবে সেই যৌগিক পদার্থটাকে। এবং এক্ষেত্রে যদি টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস থাকে আর প্রেসারটা যদি 1 অ্যাটমসফিয়ার থাকে, তাহলে মুক্ত শক্তির অর্থাৎ গিবস ফ্রি এনার্জির যে পরিবর্তন হবে সেটাকেই আমরা বলবো পদার্থের প্রমাণ সংগঠন মুক্ত শক্তির পরিবর্তন। এবং সেটাকে আমরা প্রকাশ করে থাকি ডেল্টা জি এফ ফরমেশন, এফ ফর ফরমেশন 0, উপরে নট দেয় মানে প্রমাণ মুক্ত শক্তি। অর্থাৎ কোনো একটা যৌগিক পদার্থ, ধরো আমি বলছি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা কে থেকে তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে 1 মোল তৈরি করতে হবে। কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হবে কি থেকে? কার্বন ডাইঅক্সাইড কিভাবে তৈরি হয়েছিল? হিট অফ ফরমেশনে পড়িয়েছিলাম, C+O2 থেকে। তো দেখো এই অবস্থাতে এই কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ সংগঠন মুক্ত শক্তি, এই যে প্রসেসটাতে প্রমাণ সংগঠন মুক্ত শক্তির যে পরিবর্তনটা করলো সেটা কি? যে এর মুক্ত শক্তি কার্বন ডাইঅক্সাইডের মুক্ত শক্তি থেকে এই যে কার্বন আর O2 যে মুক্ত শক্তির যে
যোগফলটা, সেই যোগফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এইখানের আমরা কিন্তু প্রমাণ সংগঠন মুক্ত শক্তির পরিবর্তনটা আমরা কিন্তু মেজার করতে পারবো। ঠিক আছে, তো এটাকেই বলবো প্রমাণ সংগঠন মুক্ত শক্তি, এবং এর ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল, কারণ এখানে 1 মোলের রেসপেক্টে করা হয়। আর একটা কথা জেনে রাখতে হবে যে এটা আমরা সংগঠন আমরা যখন হিট অফ ফরমেশনে করেছিলাম, যখন কোনো মৌলিক পদার্থ সে মৌলিক পদার্থ যখন তার বিশুদ্ধ রূপে থাকে তখন তার সংগঠন তাপ অর্থাৎ তখন তার হিট অফ ফরমেশনটা কিন্তু 0 হয়। এক্ষেত্রেও তাই, যদি কোনো মৌলিক পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে তার যে প্রমাণ সংগঠন যে মুক্ত শক্তির যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাকে কিন্তু আমরা 0 ধরবো। তার প্রমাণ সংগঠন মুক্ত শক্তির মান, এখানে পরিবর্তনটা আর কিছু নেই, তার প্রমাণ সংগঠন মুক্ত শক্তির মান তাকে কিন্তু আমরা 0 বলেই ট্রিট করব। অর্থাৎ আমরা যদি বলি যে এখানে H2 এটা তো একটা মৌলিক পদার্থ, বিশুদ্ধ অবস্থা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গ্যাসীয় ফর্মে থাকে, এবং গ্যাসীয় ফর্মে থাকলে এর প্রমাণ মুক্ত শক্তিটা কত হবে? এর প্রমাণ মুক্ত শক্তির ফরমেশন, এর মুক্ত শক্তির ফরমেশন হবে 0। এটা মৌলিক পদার্থের ক্ষেত্রে এটাই হবে মৌলিক পদার্থের ক্ষেত্রে। যেমন ধরো নাইট্রোজেন প্রমাণ মুক্ত শক্তির মানটা কত হবে? প্রমাণ মুক্ত শক্তির মানটা মানে এইটা যে ফরমেশন হলো নাইট্রোজেন এবং হাইড্রোজেনটা, সেখানে যে প্রমাণ মুক্ত শক্তির নাইট্রোজেনের মধ্যে যে প্রমাণ মুক্ত শক্তিটা থাকবে তার মানটাকে ধরা হবে 0। অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় যদি কোনো মৌলিক পদার্থ থাকে তার সেই প্রমাণ মুক্ত শক্তির মানটা, সেই মুক্ত শক্তির মানটা এখানে ডেল্টা GF0, এখানে মুক্ত শক্তির মানটা সেটাকে ধরা হচ্ছে 0। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখতে হবে ডেল্টা GF0 মানে মুক্ত শক্তির পরিবর্তন, এটা পরিবর্তনটাকে ক্যালকুলেশন করছে, কারণ আমরা বারবার ধরেই বলছি যে মুক্ত শক্তির পরিবর্তনটা ক্যালকুলেশন করতে হয়, এনথালপির পরিবর্তনটা, এন্ট্রপির পরিবর্তন, ইন্টারনাল পরিবর্তনটা ক্যালকুলেশন করতে হয়। সুতরাং এক্ষেত্রে পরিবর্তনটাই ক্যালকুলেশন হচ্ছে। আরেকটা কথা বলতে হবে, যদি এই ধরো যারা রূপভেদ দেখায় মানে কি, কার্বনের গ্রাফাইট এবং হীরক এই দুভাগে কার্বনের রূপভেদ আছে। তার মধ্যে যেটা বিশুদ্ধ, একটা কার্বনের গ্রাফাইট ফর্মটা হচ্ছে বিশুদ্ধ, গ্রাফাইট ফর্মটা যদি বিশুদ্ধ হয় তার প্রমাণ মুক্ত শক্তির মানটাকে আমি 0 ধরবো গ্রাফাইটের ক্ষেত্রে, আর হীরের প্রমাণ মুক্ত শক্তির মানটাকে আমি কিন্তু 0 ধরবো না। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে যে যাদের একাধিক মৌলে যাদের রূপভেদ আছে, সেই যে রূপটি সবচেয়ে স্থায়ী তার প্রমাণ সংগঠন মুক্ত শক্তির মানটাকে 0 ধরা হবে, এবং ডেল্টা G0 গ্রাফাইটের ক্ষেত্রে এটাকে আমি 0 ধরবো, কিন্তু ডেল্টা G0 হীরকের ক্ষেত্রে এটা কিন্তু এই মুক্ত শক্তি পরিবর্তনটাকে আমি 0 ধরবো না। জাস্ট এই কনসেপ্টটা আমরা কিন্তু হিট অফ ফরমেশন যখন পড়েছি তখন কিন্তু একই কনসেপ্ট আমরা ইউজ করেছি। এবার দেখো রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ায় একদম জাস্ট এই জিনিসগুলো আমি আগেও করেছি, মানে একটু নতুন ফর্মে। রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, তো আমরা যেটা করব রাসায়নিক বিক্রিয়া শর্ট ফর্মে লিখলাম প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়া প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, এটা নিয়ে আলোচনা করবো। রাসায়নিক বিক্রিয়া প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন এটা নিয়ে আলোচনা করবো। দেখো একটা যদি রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়াটা আমি বলছি, দেখো AA প্লাস BB, এখান থেকে আমি আগেও দেখিয়েছি CC প্লাস DD, এই একটা রাসায়নিক বিক্রিয়া। তো এই ক্ষেত্রে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তনটাকে আমি ডেল্টা G নট হিসাবে ধরবো এই রাসায়নিক বিক্রিয়াটাকে, কারণ নট মানে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। এটা কি ধরবো? যে বিক্রিয়াজাত পদার্থের এই যে বিক্রিয়াজাত পদার্থের যে গঠিত হলো, এদের যে ফরমেশনটা যখন হচ্ছে, তো এদের যে ফরমেশন যখন হচ্ছে তখন যে মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের, সেইটার যোগফল মাইনাস যখন বিক্রিয়ক পদার্থের এই যে বিক্রিয়ক পদার্থগুলো আছে A এবং B, তাদের যে মুক্ত শক্তি, তাদের যখন ফরমেশন হচ্ছে তাদের যে মুক্ত শক্তির যে যোগফলটা, তার সেটা যদি বিয়োগ করি এটা থেকে, তাহলে কিন্তু আমরা ডেল্টা G0 এর মানটা পেয়ে যাব। এবং এক্ষেত্রে কি মানটা হবে? ধরো এক্ষেত্রে ডেল্টা G0 F of C, আর এখানে কত এখানে 1 মোলের রেসপেক্টে হলো, এখানে কত মোল আছে? C মোল, তাহলে আমি C মোল এখানে গুণ করে দিলাম, C মোলটা গুণ করে দিলাম। আচ্ছা, এটা গুণ করে দিয়েছি, এখানে C গুণিতক দিয়ে দাও, আর এখানে কি করছি দেখো প্লাস এখানে ডেল্টা GF0 D এর জন্য, এবং এখানে আমি D দিয়ে গুণ করলাম, কারণ এটা তো আমি 1 মোলের রেসপেক্টে করেছি,
কিন্তু এখানে মোল আছে তো ডি, এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো মোল সংখ্যা প্রকাশ করে। এটা আমি থার্মোকেমিক্যাল ইকুয়েশন কিভাবে লিখতে হয় তখন কিন্তু বলেছি। এবং এই যে পরিবর্তনটা হলো, এই যে যোগফলটা, এই যোগফলটা থেকে এই বিক্রিয়ক পথের যোগফলটা বিয়োগ দাও। এটা আমি আগেও এই ফরম্যাটে করেছি, যে এখানে ডেল্টা জি ফরমেশন অফ এ, ডেল্টা জি ফরমেশন অফ এ প্লাস, আচ্ছা ডেল্টা জি ফরমেশন অফ এ, এখানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টে গুণ করে দাও, এ গুণ এখানে ডি দিয়ে গুণ করা হয়েছে। আর কি হচ্ছে এখানে বি, আচ্ছা ডেল্টা জি ফরমেশন অফ বি, এবং এখানে কি দিয়ে গুণ করবে, এখানে বি দিয়ে গুণ করে দাও। এই যে পার্থক্যটা হলো, এই পার্থক্যটা দিয়েই রাসায়নিক বিক্রিয়ার প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তনটা ক্যালকুলেশন হয়ে যাবে। তো এই বিক্রিয়াত পদার্থ থেকে বিক্রিয়ক পদার্থটা বাদ দিলেই প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন ক্যালকুলেশন হয়ে যাবে। এবং এক্ষেত্রে যদি তুমি রাসায়নিক বিক্রিয়াটা করো, রাসায়নিক বিক্রিয়া কি হবে, তুমি দেখো এই যে বিক্রিয়াটাকে তুমি চেঞ্জ করো প্রমাণ মুক্ত শক্তি হিসাবে, যে ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট, অর্থাৎ সবই কিন্তু প্রমাণ অবস্থায় ক্যালকুলেশন হয়েছে। ডেল্টা জি নটটা প্রমাণ অবস্থায় ক্যালকুলেশনে, প্রমাণ অবস্থা মানে কি স্ট্যান্ডার্ড কন্ডিশনে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে ডেল্টা জি নট মানটা কত, ডেল্টা এইচ নটের মানটা কত, ডেল্টা এস এর নটের মানটা কত, এইভাবেই কিন্তু ক্যালকুলেশন হয়। এবং এই ক্ষেত্রেও একদম সেই একই নিয়ম, যদি আমরা ডেল্টা জি নটের মানটা যদি আমরা নেগেটিভ পাই তাহলে প্রক্রিয়াটা অবশ্যই স্বতঃস্ফূর্ত হবে, ডেল্টা জি নটের মানটা যদি আমরা পজিটিভ পাই তাহলে প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে, এবং ডেল্টা জি নটের মানটা যদি আমরা 0 পাই তাহলে প্রক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হয়েছে বলে ধরতে হবে। এটা ডিটেলসে কিন্তু আমরা সাম্যাবস্থা চ্যাপ্টারে করব এই জায়গাটা। এবার দেখো এরপরে যেটা আছে, এই পরেরটাও আমরা একটু সাম্যাবস্থা চ্যাপ্টারে খুব ভালো করে করব। তো এইখানে জাস্ট এখানে বলেছে যে রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, বিক্রিয়ার সাম্যাবস্থা ও সাম্য ধ্রুবক। তো এই দেখো এই জায়গাটা আমরা এখন জাস্ট এই কয়েকটা কথা মনে রাখতে পারবে। রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে সিআর করছি, কেমিক্যাল রিঅ্যাকশনে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, অর্থাৎ ডেল্টা জি নট প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা জি মুক্ত শক্তির পরিবর্তন, বিক্রিয়ার সাম্যাবস্থা তোমরা বইটা দেখবে যে এই টপিকটা কোথায় আছে, বিক্রিয়ার সাম্যাবস্থা এবং সাম্য ধ্রুবক। দেখো যখন প্রমাণ অবস্থায় যখন কোন একটা বিক্রিয়া কোন একটা গিবস মুক্ত শক্তির পরিবর্তনটা ক্যালকুলেশন করা হয়, সেটাকে কি ধরা হয়, ডেল্টা জি নট, এটাকে প্রমাণ অবস্থায় ধরা হয়। যখন প্রমাণ অবস্থায় আছে কোন একটা রাসায়নিক বিক্রিয়া, যখন রাসায়নিক বিক্রিয়ায় মুক্ত শক্তির প্রমাণ মুক্ত শক্তির মান, এই যে আমি লিখেছিলাম এখানে একটু আগে লিখেছিলাম যে ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট, একটু আগে লিখেছিলাম, তোমরা নিশ্চয়ই কপি করেছো। তো এইটা হচ্ছে প্রমাণ মুক্ত অবস্থায়, প্রমাণ অবস্থায় এইটা। কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া প্রমাণ অবস্থা বাদ দিয়েও তো অনেক কন্ডিশন আছে। প্রমাণ অবস্থা মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসার। তো এই প্রমাণ অবস্থা বাদ দিয়ে যখন আমি সেই রাসায়নিক বিক্রিয়ার গিবস মুক্ত শক্তির পরিবর্তনটাকে ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনটাকে আমি দেখো প্রমাণ অবস্থায় যদি আমি ধরে নিই, প্রমাণ অবস্থায় গিবস মুক্ত শক্তির পরিবর্তন, প্রমাণ অবস্থায় গিবস মুক্ত শক্তির পরিবর্তন, গিবস ফ্রি এটাকে আমি ধরে নিচ্ছি ডেল্টা জি নট, প্রমাণ অবস্থায় গিবস ফ্রি এনার্জি ডেল্টা জি নট। এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে করা হলো, কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশন বাদ দিয়ে অন্য অবস্থায় কোন একটা প্রমাণ অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় সংঘটিত করা হয়। তা অন্য অবস্থায় মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন বাদ দিয়ে ধরি গিবস ফ্রি এনার্জির মানটা ডেল্টা জি, অনলি ডেল্টা জি, নট আর দিচ্ছি না। তাহলে অন্য অবস্থা মানে প্রমাণ অবস্থা বাদ দিয়ে যখন বিক্রিয়া কোনো সম্পন্ন করছি, সেখানে আমি গিবস মুক্ত শক্তির পরিবর্তনকে ডেল্টা জি বলছি। এবং এই ডেল্টা জি এবং ডেল্টা জি নট কিভাবে সম্পর্কিত, এটা তোমাদের পরে আমরা জানাবো সাম্যাবস্থা চ্যাপ্টারে। ডেল্টা জি
ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আরটি এলএন লন আরটি এলএন কিউ। এটা যে কিউ হচ্ছে বিক্রিয়া কোসেন্ট। এই বিক্রিয়া কোসেন্ট আমরা পরবর্তী চ্যাপ্টারে জানাবো, কিছুই চিন্তা নেই, এখন খালি এটাকে একটু নোট করে নাও যে এটাকে ডেল্টা জি। আমরা এই রেসপেক্টটা দেখো, এই দিকের ব্যাপারটা পরে দেখবে যে আমরা যদি প্রমাণ অবস্থায় গিভস ফ্রি এনার্জি ডেল্টা জি নট হয়, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার যদি ডেল্টা জি নট পাই, আর অন্য কোনো অবস্থায় যদি আমি গিভস ফ্রি এনার্জিটা ডেল্টা জি পাই, তাহলে ডেল্টা জি এবং ডেল্টা জি নটের মধ্যে সম্পর্ক কি? ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আরটি, আর মানে হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে টেম্পারেচার, আর লন কিউ হচ্ছে বিক্রিয়া কোসেন্ট। কিউ হচ্ছে এখানে আমরা রিয়াকশন কোসেন্ট বা বিক্রিয়া কোসেন্ট হিসাবে কিন্তু আমরা ধরবো। এবং যদি এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় এসে যায়, ধরো এই রাসায়নিক বিক্রিয়াটা আলোচনা করছি কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে, এই বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় আসে, খুব ডিটেলস আলোচনা করবো পরের চ্যাপ্টারে, সাম্যাবস্থায় যদি আসে তখন সাম্যাবস্থায় ডেল্টা জির মানটা কি হবে? যখন সাম্যাবস্থায় এই বিক্রিয়াটা তো সাম্যাবস্থায় এলো, বিক্রিয়াটা সাম্যাবস্থায় এলো, সাম্যাবস্থায় ডেল্টা জি এর মানটা হচ্ছে 0, কারণ ডেল্টা জির মানটা 0 সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় ডেল্টা জির মান 0 এবং এখানে এই যে কিউর মানটা বিক্রিয়া কোসেন্টের মানটা তখন কিন্তু বিক্রিয়ার সাম্য ধ্রুবক, এটা এখন হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, এখন খালি নোট করো, বিক্রিয়ার সাম্য ধ্রুবকের সঙ্গে সমান হবে। সাম্যাবস্থায় বিক্রিয়া কোসেন্টটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের সঙ্গে সমান হবে, অর্থাৎ যেটাকে আমি বলছি বিক্রিয়া কে বলছি। তাহলে এক্ষেত্রে যদি একটু ডেল্টা জি 0 হয় আর কি এল কিউর জায়গায় যদি কে বসে, তাহলে কি হচ্ছে দেখো, ডেল্টা জি 0 আর এখানে আমরা বলছি জি নট ডেল্টা জি নট প্লাস আরটি এলএন কে হচ্ছে। এবং এক্ষেত্রে ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস আরটি এলএন কে লন, এটাকে লন বলে। আমাদের লগ কনসেপ্টে যদি ক্লিয়ার থাকে অঙ্কতে পড়বে। এই লনটা হচ্ছে ই বেস, এটা আমি আগেও আলোচনা করেছিলাম, এখানে লন হচ্ছে ই বেসটা হচ্ছে ই, এটা ন্যাচারাল লগ। এই ন্যাচারাল লগকে যদি তুমি লগ মানে 10 বেসে করতে চাও তাহলে 2.30 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি যদি লগ এই লন থেকে যদি আমি লগে নিয়ে যেতে চাই তাহলে 2.303 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে মানটা কি আসবে? মাইনাস 2.303 আরটি লগ কে, মাইনাস 2.303 আরটি লগ কে। এটাই হচ্ছে দেখো একটা সম্পর্ক বেরিয়ে গেছে, ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস 2.303 আরটি লগ কে। এই নিয়ে ডিটেলসে আলোচনা পরবর্তী করে করবো এবং এই নিয়ে প্রচুর আলোচনা 12এও আছে, ক্লাস 12এও কিন্তু আলোচনা আছে। খালি তোমরা এইটুকু জায়গাটা কপি করো, ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস 2.303 আরটি লগ কে, কে মানে কি? বিক্রিয়ার সাম্য ধ্রুবক। তো এইভাবেই কিন্তু আমরা এই জায়গাটা আমরা কিন্তু করব, ঠিক আছে? তো এখানে একটা ছোট অঙ্ক, একটা দুটো ছোট অঙ্ক আছে, একটা অঙ্ক করে দিই, তারপর থার্মোডাইনামিক্সের থার্ড ল করে আমাদের চ্যাপ্টার শেষ করে দেবো। একটা ছোট অঙ্ক করে নাও এইখান থেকে, যে এই ফর্মুলাটা থেকে একদম সিম্পল অঙ্ক, এই ফর্মুলাটা থেকে একটা অঙ্ক করো, যে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বিক্রিয়া দিয়েছে N2 প্লাস 3H2, এখান থেকে 2NH3, এই বিক্রিয়াটা দিয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন গণনা করো, ডেল্টা জি নট এটা ক্যালকুলেশন করতে হবে যদি বিক্রিয়াটিতে ডেল্টা এইচ নট এর মান দেয়া আছে, ডেল্টা এইচ নট এর মান দেয়া আছে মাইনাস 91.8 কিলোজুল, এটার মানটা দেয়া আছে। আর ডেল্টা এস নট এর মান দেয়া আছে, ডেল্টা এস নট এর মান দেয়া আছে মাইনাস 198 জুল পার কেলভিন, এই মানটা দেয়া আছে। তাহলে প্রমাণ এখানে বলছে যে ডেল্টা জি নট এর মান বার করতে হবে এই বিক্রিয়াটায়। দেখো এই ফর্মুলাটা বসাও, আর কি বলবো, এই প্রমাণ অবস্থায় বলেছে মানে এই অবস্থায়, তাহলে ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ নট মানে কত? মাইনাস 91.8 কিলোজুল আছে, তাহলে জুলে পরিণত করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করে দাও, মাইনাস এখানে মাইনাস সাইনটাকে একটু রাখছি, মাইনাস টি মানে কত? 25 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 298 কেলভিন। এস নট মানে কত? মাইনাস 198। তাহলে দেখো এখানে এই মাইনাস আর এই মাইনাসে গুণ হয় তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 91.8 ইন্টু 10⁻³ প্লাস 298 ইন্টু 198, 298 ইন্টু 198। এবং এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করে পাও তাহলে দেখবে এই মানটা আসছে
মানটা যেটা আসছে সেটা হচ্ছে -32,796 জুল, -32,796 জুল। এটা ডেল্টা জি নটের মান বেরিয়ে গেল। এর মধ্যে কি প্রবলেম আছে? এর মধ্যে কোনো প্রবলেম নেই, ভালো করে করবে। এখানে দেখো এখানে সবটাই আলোচনা আছে, এখানে আরো একটা দুটো অঙ্ক আছে, এটা করো প্র্যাকটিস, সিম্পল অঙ্ক আছে, আর কোনো অসুবিধা নেই। তো দেখো আমরা একদম শেষের এই চ্যাপ্টারটা একটা শেষের মুখে চলে এসেছি। আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আমরা এর আগে করেছি। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি বলেছিল? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল শক্তির যে নিত্যতা সূত্র, সেই শক্তির নিত্যতা সূত্রকে প্রকাশ করা ছিল। অর্থাৎ এক প্রকার শক্তি যদি কোথাও নষ্ট হয় তাহলে অন্য প্রকার শক্তির উদ্ভব কিন্তু হবেই হবে, এটা বলা হয়েছিল। এবং মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, এটা বলা হয়েছিল। দ্বিতীয় শক্তির থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা কি ছিল? সেকেন্ড লটা ইন টার্মস অফ যদি এনট্রপি দিয়ে বলো, তাহলে প্রত্যেকটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় বিশ্বব্রহ্মাণ্ডের এনট্রপি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সেটি সর্বোচ্চ সীমার দিকে অগ্রসর হচ্ছে, এটা হচ্ছে এনট্রপি দিয়ে। এবং তুমি যদি ওই বিভিন্ন বিজ্ঞানী তত্ত্ব বলো তাহলেও হবে যে নিম্নতর উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপ কখনোই পাঠানো সম্ভব নয়, এটা বলা হয়েছিল সেকেন্ড লতে। এবার এনট্রপি দিয়েও বলতে পারো। আমরা লাস্ট করব, এটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটাও থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, ডায়ানামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র তার কিছুই নেই, এর বিবৃতিটা হচ্ছে তৃতীয় সূত্রটা কি? 0 কেলভিন উষ্ণতায়, 0 কেলভিন উষ্ণতায়, টেম্পারেচার 0 কেলভিন উষ্ণতায়, মানে খুব কম, -273, 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাসিত পদার্থের বিশুদ্ধ ও নিখুঁত বিশুদ্ধ ও নিখুঁত 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাসিত পদার্থের এনট্রপি শূন্য, কেলাসিত পদার্থের এনট্রপি শূন্য, 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাসিত পদার্থের এনট্রপি শূন্য। দেখো এইটা যদি ব্যাখ্যা করা হয় যে নিখুঁত আর বিশুদ্ধ এই ব্যাপারটা কি, দেখো এটা আমরা দেখো এটা বিশুদ্ধ নিখুঁত কেলাসিত পদার্থ মানে সলিড একটা পদার্থ। তো বিশুদ্ধ ও নিখুঁত কেলাসের মধ্যে নানা রকম কিন্তু ত্রুটি দেখা যায়, এবং কেলাসের ত্রুটি সংক্রান্ত আলোচনা আমরা 12 আলোচনা করব। আমাদের সলিড স্টেট আছে, সেই কেলাসের নানা রকম ত্রুটি দেখা যায়, এবং অশুদ্ধিজনিত ত্রুটি দেখা যায়। তারপর তোমার সেটা হচ্ছে ইমপিউরিটি একটা ডিফেক্ট দেখা যায়, অর্থাৎ ইমপিউরিটি মানে অশুদ্ধিজনিত ত্রুটি দেখা যায়। তারপর তোমাদের এখানে আমরা বলতে পারি একটা পয়েন্ট ডিফেক্ট দেখা যায়, এবং পয়েন্ট ডিফেক্ট দেখা যায় বা তল গঠিত ত্রুটি দেখা যায়, প্লেন ডিফেক্ট, এসবগুলো দেখা যায় কোন একটা কেলাসের মধ্যে। কিন্তু এখানে যেহেতু বিশুদ্ধ নিখুঁত কেলাস, সুতরাং বিশুদ্ধ আর নিখুঁত কেলাসের মধ্যে বিশুদ্ধ আর নিখুঁত যে কেলাসটা সেটা কিন্তু কোন রকম সেটা হচ্ছে নিখুঁত, সেই কেলাসটা কিন্তু একদম প্রপার ওয়েতে সেটা কিন্তু সজ্জিত আছে। এবং এটা এই থার্ড ল অফ থার্মোডাইনামিক্সটা পুরোপুরি ইমাজিনারি ব্যাপার। বিশুদ্ধ ও নিখুঁত কেলাসিত পদার্থ পাওয়াটা কিন্তু খুব কঠিন। কেলাসিত পদার্থ মাত্রই কেলাস মাত্রই তার মধ্যে কিছু ত্রুটি থাকে, ডিফেক্ট ইন ক্রিস্টাল, সেটা আলোচনা করবো 12-এ। কিন্তু এখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে কোনো একটা বিশুদ্ধ নিখুঁত কেলাসিত পদার্থ আছে। বিশুদ্ধ নিখুঁত কেলাসিত পদার্থ মানে এর মধ্যে কোনো ত্রুটি নেই, অর্থাৎ যে অবস্থায় ওই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কেলাস গঠন করেছে, যেমন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তারা একদম অর্ডারে সাজানো আছে, ইন অর্ডারে সাজানো আছে এবং খুব সুন্দরভাবে সজ্জিত আছে, এবং তাদের মধ্যে কোনো রকম ত্রুটি নেই, কোনো রকম ডিফেক্ট নেই। সেই কেলাসিত পদার্থের যদি 0 কেলভিন তাপমাত্রা তুমি রাখো, 0 কেলভিন তাপমাত্রা মানে কি? এখানে টেম্পারেচারটা 0 যদি হয়, তাহলে আমি বলেছিলাম গ্যাসের সময় যে টেম্পারেচারের সঙ্গে গতিশক্তি হচ্ছে সমানুপাতিক। T ইজ ইকুয়াল টু মানে গতিশক্তি যত তুমি টেম্পারেচার যত বাড়াবে তত সিস্টেমের গতিশক্তি কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ সিস্টেম গঠনকারী যে কণাগুলো গতিশক্তি কিন্তু বাড়বে। কিন্তু এক্ষেত্রে 0 কেলভিন উষ্ণতা যখন ধরা হচ্ছে, তখন আমাদের ধরতে হবে যে সেই পদার্থ গঠনকারী যে কণাগুলো তাদের যে র্যান্ডমনেস, তাদের যে বিশৃঙ্খলতা,
বিশৃঙ্খলতাটা এখানে 0 হয়ে যাচ্ছে। কেন 0 হয়ে যাচ্ছে? কারণ 0 কেলভিন উষ্ণতায় তো কোনো পদার্থের কোনো গতি থাকতে পারে না, কোনো পদার্থ গঠনকারী কণাগুলোর যে কোনো গতি শক্তি থাকতে পারে না, কারণ টেম্পারেচার যেহেতু 0, সুতরাং এখানে তোমার গতিশক্তির পরিমাণটা, এই কেলাস গঠনকারী কণাগুলোর যে গতিশক্তির পরিমাণটাও কিন্তু 0 হচ্ছে। এবং সেহেতু এখানে যেহেতু গতিশক্তির পরিমাণটা 0 হচ্ছে, সুতরাং এখানে যে কেলাস গঠনকারী কণাগুলো একদম সুন্দরভাবে সজ্জিত আছে এবং তাদের যে বিশৃঙ্খলতা, যে র্যান্ডমনেস, সেই র্যান্ডমনেসের মানটাকে আমরা 0 বলেই ক্যালকুলেশন করছি। সেই জন্যই বলা হচ্ছে, দেখো যদি র্যান্ডমনেসের মানটা যদি 0 হয় তাহলে এনট্রপি সেখানে শূন্য হবে। তাহলে এটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাসিত পদার্থের এনট্রপি শূন্য। এটা কোনো একটা সময় আমাদের খুব রিসেন্ট ক্লাস 11 কিন্তু কোশ্চেন এসেছিল, যে থার্মোডাইনামিক্সের থার্ড লটা দেবো, কোনো ব্যাখ্যা নয়, জাস্ট এইটা লিখে দিতে হবে, 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাসিত পদার্থে এনট্রপি শূন্য। আমি ব্যাখ্যাটাও করে দিলাম যে কেন এই কথাটা বলা হচ্ছে। এবং আমাদের লাস্ট আলোচনা তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের প্রয়োগ, এটা যে অ্যাপ্লিকেশন, দেখো থার্ড লয়ের এই যে এই অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে করব, ধরো একটা এইখান থেকে এনট্রপির একটা পরম মান পাওয়া যায়। দেখো আমরা এনট্রপির তো চেঞ্জ ক্যালকুলেশন করেছি, ডেল্টা এস মানে এনট্রপির চেঞ্জ ক্যালকুলেশন করেছি, কিন্তু একটা সিস্টেমের এনট্রপি কত, সেই এনট্রপির একদম একটা সিস্টেমের নিখুঁত এনট্রপির যে পরম মানটা, অ্যাবসলিউট ভ্যালু অফ এ সিস্টেম ক্যান বি ক্যালকুলেটেড বাই দিস ফর্মুলা, বাই দিস ল। কিভাবে? অর্থাৎ এইখানে অ্যাপ্লিকেশনটা যেটা করব সেটা হচ্ছে সিস্টেমের আমি লিখছি একটু, সিস্টেমের এনট্রপির পরম মান আমরা এর আগে কিন্তু ক্যালকুলেশন করেছি কেবলমাত্র এনট্রপির পরিবর্তন, যেখানেই ক্যালকুলেশন করেছি সিস্টেমের এনট্রপির পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু গণনা করা যায়। কিভাবে? ধরো কোনো পদার্থের উষ্ণতা, কোনো পদার্থের উষ্ণতা 0 কেলভিন থেকে টি কেলভিনে বৃদ্ধি করা হলো, ঠিক আছে, চলো 0 কেলভিন থেকে টি কেলভিনে বৃদ্ধি করা হলো। তাহলে 0 কেলভিন তাপমাত্রায় তো সেই সিস্টেমের একটা এনট্রপি থাকবে, সেই এনট্রপিটাকে আমি ধরে নিচ্ছি এস নট, এদিকে 0 দিচ্ছি। আর টি কেলভিন তাপমাত্রায় সিস্টেমের যে এনট্রপি থাকবে সেই এনট্রপিটা আমি ধরে দিচ্ছি এস টি, ধরে নিচ্ছি। এবার তাহলে এনট্রপির পরিবর্তনটা কি হবে? এনট্রপির পরিবর্তন ডেল্টা এস ইজ ইকুয়াল টু ফাইনাল স্টেটের এনট্রপি কত, এস টি, আর ইনিশিয়াল স্টেটের এনট্রপি কত, এস নট। এবার দেখো এই এস নট এর মানটা, এটা কিন্তু 0 কেলভিন তাপমাত্রায় এনট্রপির এই এস নট এর মানটা কিন্তু 0 কেলভিন তাপমাত্রায় যে এস নট, অর্থাৎ এটার যে 0 কেলভিন তাপমাত্রায় যে পদার্থটা আছে তার এনট্রপির মানটা হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে যে ডেল্টা এস হবেই কিন্তু এস টি, অর্থাৎ দেখো এখানে যে ডেল্টা এস এর তুমি যে মানটা পাবে সেটাই হচ্ছে এই যে সিস্টেমটার, এই যে পদার্থটার কিন্তু পদার্থটার আমরা যেটা বলবো এই পদার্থটার এনট্রপি। এখানে এনট্রপি চেঞ্জটাই এই পদার্থটার কিন্তু এনট্রপি, অর্থাৎ এখানে কিন্তু এনট্রপির একদম আমরা অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ পরম মানটা আমরা নির্ণয় করতে পারছি। ডেল্টা এস এর মান আমরা ক্যালকুলেশন করে এই টি কেলভিন উষ্ণতায় কোনো একটা সিস্টেমের, কোনো একটা পদার্থের এনট্রপির পরম মান অ্যাবসলিউট ভ্যালু কিন্তু আমরা গণনা করতে পারি। এটাই হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশন। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে আমরা কোনো একটা সিস্টেমের বা কোনো একটা পদার্থের যে অ্যাবসলিউট যে এনট্রপির মান আমরা ক্যালকুলেশন করতে পারি। কারণ এখানে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাড়ি যদি টি কেলভিন তাপমাত্রায় আসি, তাহলে তো আমাকে যে এটা তো একটা স্টেট ফাংশন এনট্রপি, তাহলে ফাইনাল আর ইনিশিয়াল স্টেটটা বাদ দাও, ইনিশিয়াল স্টেটটা তো 0 হচ্ছে, তাহলে যেখানে এনট্রপির যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটাই হচ্ছে ওই তাপমাত্রায় ওই পদার্থের এনট্রপির পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। দেখো এইভাবেই কিন্তু আমাদের থার্মোডাইনামিক্স একদম বুঝতেই পারছো খুব বড় একটা চ্যাপ্টার, খুব কনসেপচুয়াল চ্যাপ্টার। অনেক বড় বড় ভিডিও এখানে আমি তৈরি করলাম, অনেক বড় ভিডিও, কিন্তু তোমাদের কথা ভেবেই আমি তৈরি করলাম। এবং দেখো এই যে চ্যাপ্টারটা আমি তৈরি করলাম, এটার আমি কিন্তু যদি আমি ফিজিক্যালি পড়াতাম এতটা ডিটেলসে কিন্তু বলা সম্ভব নয়।
তুমি বুঝতেই পারছো প্রায় এপিসোড প্রায় 15 থেকে 16টা পৌঁছে গেছে, হয়তো বা 16টা এপিসোডে পৌঁছে গেছে, এবং প্রত্যেকটা এপিসোডে কিন্তু 1 ঘন্টার কাছাকাছি। সুতরাং এই যে এখানে যদি 16টা এপিসোডে যদি ফিজিক্যালি যদি তুমি যেখানেই যাও না কেন ফিজিক্যালি তোমাকে যদি মানে যেখানেই তুমি যাও না কেন ফিজিক্যালি, তো সেই জায়গায় এই 16 এপিসোড এরকম ভাবে করা কিন্তু সম্ভব নয়, এতটা ডিটেলসে করা সম্ভব নয়। এই থার্মোডাইনামিক্স এটাও একটা কনসেপচুয়াল চ্যাপ্টার এবং মোস্ট কমপ্লিকেটেড চ্যাপ্টার অফ দিস সিলেবাস বলতে পারো। কমপ্লিকেটেড, কিন্তু আমি তোমাদের চেষ্টা করেছি নিজেকে তোমাদের যতটা সহজভাবে উপস্থাপন করা যায় ততটা সহজভাবে উপস্থাপন করলাম। এবং এবার তোমার নিতে হবে, এই জায়গাটা গ্রহণ করতে হবে। এই জায়গাগুলো কেমিক্যাল বন্ডিং, থার্মোডাইনামিক্স, এই জায়গাগুলো করে যখন আমরা ইনঅর্গানিকে যাব তখন তো একদম চুটকি মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি তুমি করতে পারবে, অর্গানিক কেমিস্ট্রিও করতে পারবে। বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রি খুব সোজা একদম ইনঅর্গানিক কেমিস্ট্রি হয়ে যাবে, কিন্তু এই কনসেপ্টগুলো প্রত্যেকটা ক্লিয়ার করতে হবে। এইভাবেই কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের কমপ্লিট করলাম। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট ফর অল অফ আস। পুরো একটা কিন্তু চ্যাপ্টার কমপ্লিট করলাম, থার্মোডাইনামিক্সের মতো চ্যাপ্টার, এবং খুব ডিটেলসে পড়িয়েছি, খুবই ডিটেলসে পড়িয়েছি। তুমি ভাবো, তুমি এইটুকু জানো যে এরকম ডিটেলসে খুব কমই জায়গায় তুমি কিন্তু পাবে। খুব ডিটেলসে পড়ালাম, একটু বড় বড় লেকচার হয়েছে, কিন্তু কষ্ট করে দেখো, 2বার দেখো, 3বার দেখো, কিন্তু কনসেপ্টটা গ্রো করো। আজকে এই পর্যন্ত থার্মোডাইনামিক্স আজকে শেষ করে এর পরে নতুন চ্যাপ্টার নিয়ে আসবো, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদের কাছে। তোমরা ততদিন এই জিনিসটাকে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিওকে ভালো করে দেখো। আমি প্রথম দিন বলেছিলাম যে ফার্স্ট দিনে তুমি আমাকে বলেছিলে, তুমি আমাকে কথা দিয়েছিলে তোমরা যে ফার্স্ট দিনে যে অ্যাটেনশন দিয়ে দেখবে লাস্ট এপিসোডও সেই অ্যাটেনশন দিয়ে দেখতে হবে, তবেই কিন্তু তুমি একটা চ্যাপ্টারে ভিডিওগুলোতে তুমি কিন্তু মানে রস পাবে, বা তুমি সেটাকে কিন্তু ভালো লাগবে তোমার। সেই অ্যাটেনশন দিয়ে তোমাকে দেখতে হবে। ফার্স্ট এপিসোড দেখে চলে গেলে, স্কিপ করে গেলে হবে না, ভালো করে দেখো। আজকে এই পর্যন্ত, এরপর নতুন চ্যাপ্টারের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।